আসসালামু আলাইকুম। আজকে জানুয়ারি মাসের 7 তারিখ ফেলানি হত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে এই দিনটা। আর এই দিনে আমি আপনাদের সাথে লাইভে এসে যুক্ত হলাম আমার গ্রিন পার্টির প্রধান কার্যালয় থেকে। আমি শিরোনামে লিখেছি যে ফেলানি একটি প্রতীক মাত্র। ফেলানি কে মেরে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছিল এবং বহু ফেলানি অন্য নামে সীমান্তে গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুবরণ করেছে। অনেকের খোঁজখবর পাওয়া যায়নি, অনেকের লাশ ফেরত আনা সম্ভব হয়নি। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে। বাংলাদেশের সাথে আরও অনেক দেশের সীমান্ত আছে, সেখানে সীমান্তে হত্যার ঘটনা আপনারা যদি তুলনামূলকভাবে বিচার করেন তাহলে দেখতে পাবেন এতটা নেই। তো তাহলে আপনি এটাকে ভারতের দোষ দিবেন কেন? এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা। বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা থাকার কারণেই ভারতের মতো সরকার বাংলাদেশকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছে এবং করে যাচ্ছে। শুধু সীমান্তে হত্যাকাণ্ড নয়, বাংলাদেশকে নিজের শস্যক্ষেত্র হিসেবে কর্ষণ করার চেষ্টা করছে। এটা একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা। এবং আপনারা বলতে পারেন যে এটা সরকার পরিবর্তনের পর কি পররাষ্ট্রনীতির বদল হয়নি? পররাষ্ট্রনীতির বদল তো আর ছেলের হাতে মোয়ানা রাতারাতি করা সম্ভব নয়। এটার অনেক কিছু ব্যাপার স্যাপার রয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করবেন, সারাক্ষণ আমাদের দেশের রাজনীতিবিদরা বলাবলি করছেন এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে। গণতন্ত্রই পারবে সব কিছু ফিরিয়ে দিতে, গণতন্ত্রই পারবে বলা হচ্ছে। আমি একটি পলিটিক্স ক্লাব নামে একটি সংগঠন করেছি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের আরও অনেকগুলো দেশের সঙ্গে আমাদের পেজ আছে। সেখানে ওই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা গবেষণা করার চেষ্টা করি। তো আমি মনে করি গণতন্ত্র একটি বায়বীয় জিনিস। কারণ হচ্ছে যে গণতন্ত্রের যে সূত্র, এই সূত্রের মধ্যে যেমন সে ভুলটা কি? যদি কোনো দেশের অধিক সংখ্যক মানুষ খারাপ হয় তাহলে সেই দেশে গণতন্ত্র কোনো সুফল বয়ে আনে না। কারণ যেই গ্রামে 80% লোক চোর, বদমাইশ, বাটপার, চিটার, সেই দেশে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে ফলো করা হয় তাহলে 5% সৎ মানুষের, নিরীহ মানুষের স্বার্থ কখনোই উদ্ধার হবে না। যে দেশের 80-90% মানুষ যেনতেনভাবে ক্ষমতায় থাকতে চায়, যেনতেনভাবে ক্ষমতা থেকে ছিটকে ফেলতে চায়, ক্ষমতায় যেতে চায়, তারপরে তারা খ্যাতি অর্জন করতে চায়, তারপরে তারা বিখ্যাত হতে চায় আর কি, এবং তারা পাওয়ারফুল হতে চায়, এবং তারা সংসদে যেতে চায় জনগণের স্বার্থে না, নিজের স্বার্থে। সেই দেশের মানুষগুলোর নৈতিক মানবিক উন্নয়ন ব্যতিরেকে সেই দেশের গণতন্ত্র আসলে কোনো সুফল বয়ে আনে না। তাই গণতন্ত্র করে গলসকায় গেলেও লাভ হবে না। কারণ মনে করতে হবে যে সংখ্যাগরিষ্ঠ মানুষকে নৈতিক সততার ভিত্তির উপর দাঁড় করাতে হবে। সেটা দাঁড় করাতে হলে কী করতে হবে? যেমন দেশে কোনো সুশাসন নাই বলা হয়। দেশে সুশাসন নাই অর্থ হচ্ছে যে একটি দেশের রাজনৈতিক প্রশাসনিক অবকাঠামোর সবগুলো স্তরে আদর্শ ন্যায়নীতি ভিত্তিক গঠনতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা চালু আছে কিনা। দেশে যদি ভূমি অফিস, কাস্টমস, তারপর বিআরটিএ, তারপর বিভিন্ন সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি চলে, সেখানে দুর্নীতি দমন কমিশন ছোট জগন্নাথ হয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। তো বাংলাদেশের অনেক ইন্টেলেকচুয়াল বুদ্ধিমানরা বিভিন্ন রাজনৈতিক দল গঠন করে। আমারও একটা রাজনৈতিক দল আছে, গ্রিন পার্টি। কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা গঠন করেছে তাদের প্রত্যেকটা দলের গঠনতন্ত্র দেখবেন অতি চমৎকার, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে,
এবং দেশের কল্যাণে। কিন্তু সেই গঠনতন্ত্র মেনে কোন দল চলে সেটা দেখার বিষয়। আজকে আমাদের দেশের মানুষ বলে আওয়ামী লীগ খারাপ, কেউ বলে বিএনপি খারাপ, কেউ বলে জামাতে ইসলাম খারাপ। কিন্তু আমি বলতে চাই যে আসলে কোনো দল খারাপ না। ওই দলের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা খারাপ হতে পারে, কারণ প্রত্যেকটা দলের গঠনতন্ত্র দেখে শুনে বুঝে হিসাব নিকাশ করে আলোচনা করে তৈরি করা হয়, এবং সেই গঠনতন্ত্র অনুযায়ী চললে অন্তত শতভাগ না হলেও তারা একটা সংখ্যা গরিষ্ঠ ভাগ, মানে একটা অধিকাংশ ভাগই দেশের কল্যাণে কাজে লাগবে। তাহলে এক দলের সঙ্গে আর এক দলের দ্বিমত কিসের? আজকে দেখেন বিএনপি, জামাত ইসলাম সব দল মিলে আগে যেমন আওয়ামী লীগকে দোষারোপ করা করতো, এখনও বলে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। যখন মাঠ থেকে আওয়ামী লীগ শূন্য হয়ে গেছে, এখন কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি ভারতের দিকে চলে গেছে। আধিপত্যবাদ, ভারতের ফেলানি। এখন ইস্যু কি? রাজনীতির ইস্যুতে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো মাঠেই নাই। এখন ইস্যু হয়ে গেছে ভারত। অতএব যখন আওয়ামী লীগ দৃশ্যপট থেকে উধাও হয়ে গেছে, তখন দেখবেন যে জামাতের বিরুদ্ধে বিএনপি, বিএনপির বিরুদ্ধে জামাত। অথচ এতদিন আওয়ামী লীগ কিন্তু প্রচার প্রসার করে আসছে জামাত বিএনপি মিলে, জামাত বিএনপি। আওয়ামী লীগ তার স্বার্থেই জামাত এবং বিএনপিকে ট্যাগ করে একসাথে মার্কেটে চালাইছে, একসাথে বিক্রি করছে, যাতে করে জামাত বিএনপিকে পচানো গেছে। মানে জামাতের মধ্যে যতটুকু ঘাও আছে সেটা বিএনপির গায়ে লাগাইছে, আর বিএনপির মধ্যে যেটুকু ক্ষত আছে এটা জামাতের গায়ে লাগাইছে। একটা দিয়ে আর একটা নষ্ট করার জন্য জামাত বিএনপি করা হয়েছে। এখন দৃশ্যপটে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নাই, এখন প্রতিদ্বন্দ্বী নাই। এখন বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। কারণ হচ্ছে যে সামনে যখন পাওয়ার গেমটা হবে, কারা পাওয়ারে আসবে, সেই পাওয়ারে বিএনপি চিন্তা করছে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত, আর জামাত চিন্তা করছে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। এর মধ্যে আপনার নতুন প্রজন্ম শক্তিশালী হওয়ার চেষ্টা করছে ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের মধ্যে অনেকগুলো ভাগ আছে। আবার কিছুদিন আগেও যারা ছাত্র ছিল, গণ অধিকার পরিষদের নূর রাশেদেরা, এরা এখন অছাত্র। তারা রাজনৈতিক দল গঠন করেছে। তারা চাচ্ছে যে আবার তারা তাদের ক্ষমতায় আসার বা দেশের সেবা করবার বা দেশের নেতৃস্থানীয় হবার, সরকার গঠন করবার চেষ্টা করছে। যেই কারণে আবার এই গণ অধিকারের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, তারেক ফারুক আর নূর রাশেদ। এর মধ্যে আবার নুরুল হক নূর আবার বাটি চালান দিয়ে ওখান থেকে ভেঙে যাওয়া এক টুকরো গণ অধিকার থেকে ফারুককে নিয়ে আসতে সক্ষম হয়েছে। একটা হচ্ছে গণ অধিকার পরিষদ জিওপি, একটা গণ অধিকার পরিষদ কোনো জিওপি টিউপি নাই, এমনি আছে। তার মধ্য দিয়ে জামান টাওয়ারের যিনি মালিক, ওটার আহ্বায়ক রেজা কিবরিয়া উপদেষ্টা মণ্ডলীতে চলে গেছেন। তাকে দৃশ্যপটে এখন দেখা যায় না, দেশের বাইরে থাকেন কিনা যায় না। গণ অধিকার পরিষদের অপর পার্ট এখন তারেক রহমান, সাহসী নেতা। সে সারাক্ষণ ভারত বিরোধী আন্দোলনের মধ্যে আছে এবং ভারতীয় পণ্য বয়কট এটা নিয়ে ওই গণ অধিকার পরিষদকে চাঙ্গা করছে। ওখান থেকে চিলের মতো শো দিয়ে ফারুক রহমানকে নিয়ে আসা হয়েছে। যখন বিপ্লবী ছাত্ররা একটা শহীদ মিনারে আলোচনার ডাক দিল, ইনভাইটেড গেস্ট হিসেবে ফারুক গেল। ফারুক আবার এই সরকারের সম্পর্কে বা কোনো রাজনৈতিক বক্তব্য দিল আর কি, তা মনোপুত না হয় কে বা কারা ফারুককে ব্যাপক মারধর করল, মাথার কাছে কেটে গেল, মুখে অনেক থ্যাতলানো ছিল। ফারুক চলে গেল পিজি হাসপাতালে, যেটা এখন আগে বলা হতো বঙ্গবন্ধু, এখন সে বঙ্গবন্ধু হাসপাতাল বলে কিনা যায় না, পত্রিকা এখন দেখছি পিজি। বঙ্গবন্ধু কি উদয় হয়ে এগুলোকে যায় না।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মতো। এখন সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মানে উধাও করার চেষ্টা করা হচ্ছে। সেখানে দেখলাম ফারুক আহত অবস্থায় ছাত্র দলের সভাপতি সেক্রেটারি শুরু করে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী তাকে দেখতে গেল। এটা একটা রাজনৈতিক কালচার, দেখতে গিয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে বেশিরভাগই কাজ করে মিডিয়া, প্রকাশ বিকাশের ব্যাপার হয়ে গেছে। যে হ্যাঁ, আমারও একবার মন চেয়েছিল আমি দেখে আসি। আমি চিন্তা করলাম যে না, মাথায় একটু সেলাই করেছে কয়েকটা, বেশ মোটামুটি রক্তপাত, যাই হোক এখন মোটামুটি সুস্থ আছে। আমি আর রুগীর কাছে ভিড় বাড়াই নাই, যাতে রোগী সুস্থ হয়ে আসতে পারে। অবশ্যই আমি সুস্থ হয়ে আসার পরে আমি তার কাছে যাব, পাশে দাঁড়াবো। তো তার এই গণ অধিকারের ওই পার্টি ছিল সেই ফারুককে চিলের মতো সমরে নিয়ে আসলো নূর, যার কারণে আমরা যে ধরে নিয়েছিলাম যে দুই গণ অধিকার এক হয়ে গেছে, সেটা কিন্তু পরে হয়নি। তারাও আবার বিবৃতি দিয়েছে। কিন্তু ওই গণ অধিকারের যে সেক্রেটারি ছিল ফারুক, সে এখন এই গণ অধিকারের জিওপিতে চলে আসছে। এরা একটা শক্তিশালী অবস্থানে আছে। তারেক রহমান আবার অনেক লাইভে আসছেন, বলছেন যে নূরের ভয়ে চ্যানেল আই নিউজ ডিলিট করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখা যাচ্ছে যে ওই গণ অধিকারের এখন শক্তিশালী অবস্থানে আছে তারেক রহমান, আর এই গণ অধিকারে তো নূর, রাশেদ, ফারুকেরা আছে। এই গেল গণ অধিকার পরিষদ। তারপর গণফোরাম তো দুই ভাগে ভাগ ছিল, ডক্টর কামাল এবং মোস্তফা মহসিন মন্টু। এরা আবার অনেক দিন আলাদা আলাদা, বেশ টান উত্তেজনা। এর মধ্যে আমিও কয়েকবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম দুই গণফোরাম এক হয়ে যান, যেমনটা নূরকেও লিখেছিলাম দুই গণ অধিকার এক হয়ে যাও। যদিও সেটা লাস্টে নূররা ফারুককে আনতে পারলেও পুরোপুরি দুই গণ অধিকার এক হয় নাই। গণফোরাম কিন্তু বোদ্ধা মহলের দল, বয়স্ক লোকেরা, আইনজীবী আছে অনেক। তার মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধিত্ব আইনজীবী হচ্ছে ডক্টর কামাল, তাকে সম্মান মতো জায়গায় রেখে এবং মোস্তফা মহসিন মন্টুকেও চেয়ারম্যান করে এবং নির্বাহী চেয়ারম্যান করে, বা ডক্টর কামালকেও একটা এমিরেটস চেয়ারম্যান করে, এভাবে সেভাবে একটা সম্মান সবাইকে অক্ষুণ্ণ রেখে দুই গণফোরাম এক হয়ে গেছে। এখন এভাবে দুই গণ অধিকার কিন্তু এক হতে পারে, তাদের নিজেদের স্বার্থেই হয়তো ভবিষ্যতে হবে। কিন্তু এর মধ্য দিয়ে আবার একে অপরকে দোষারোপের রাজনীতি চলছে। এই নূর সাফাদিতে টাকা আনছে, এই নূরের ভয়ে চ্যানেল আই বন্ধ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, এটা সেটা। আবার হয়তো নূররা যদি বলে এই তারেক এটা করছে, যদিও আমি খুব কড়াকড়িভাবে ইনস্ট্রাকশন দিয়ে রাখছি নূরকে, বলে রাখছি যে কখনোই কাউকে আর দোষারোপ করতে পারবে না, দোষারোপের রাজনীতি চলবে না। তবে আমি আবার একটু অলিখিতভাবে রাজনৈতিক দলগুলোকে হোয়াটসঅ্যাপে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে রাখি। তো নূর সে কথা রেখেছে, নূর সেভাবে যাচ্ছে না। আমি তারেককেও বলতে চাই, তারেক রহমান আমার খুবই ছোট ভাই। একসময় একজনের সাথে আলাপকালে আমার পার্টির মহাসচিব বলছিলেন যে আমার পরিবার পর্যন্ত তারেক ভাই আপনার ফ্যান। এই তো সেদিন আমার পার্টির মহাসচিব ডক্টর মশিউর রহমান বলছিলেন তারেকের অফিসে। তারেক তখন আমার ডক্টর মশিউর রহমানকে বললেন যে আপনার পরিবারের পরিজন আমার ফ্যান হলে কী হবে, আমি তো রাজু ভাইয়ের ফ্যান। আমি এখনও মনে করি যে তারেক আমার ফ্যান, আমিও তারেকের ফ্যান। এটা সিলিং ফ্যান না দেয়াল ফ্যান, ওয়াল ফ্যান, তা টেবিল ফ্যান, তা এখন বোঝা যাচ্ছে না। তবে তারেক আপাদমস্তক একজন ভালো মানুষ, বগুড়ার মানুষ হয়তো এই জন্য তারেক, খালেদা জিয়া এদেরকে খুব বেশি ভক্তি করেন, তা হয়তো নাও হতে পারে, এলাকার টান থাকতে পারে। কিন্তু একদম বগুড়া মানে এই উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে সহজ সরল ভাব থাকে, সততা থাকে, সেটা তারেকের মধ্যে আছে। তারেকের মধ্যে সেই সততাটা আছে এবং সে একদম ছোট ছোট ব্যবসা করে এবং সেখান থেকে পসার জমিয়েছে। একবার আমার তার সাথে দেখা হয়ে গেল, একটা 500 টাকার নোট আমার জোর করে পকেটে খুশিয়ে দিল তারেক। মাঝে মাঝে দেখা হলে এই জামান টাওয়ার থেকে তার গাড়িতে করে, যদিও তার গাড়ি নাই, কিনে নাই, কিন্তু সে ভাড়া করা গাড়িতে এখন যায়, আগের মতো রিক্সা যায় না। ব্যবসা বাণিজ্য বিক্রি করে, আমটাম বিক্রি করে, মধু বিক্রি করে তারেক এখন বাম্পার
ভালো ইনকাম করে এবং সৎভাবেই করে, এবং তারেক অনেক কর্মসংস্থানের জন্য অনেকের সবজির দোকান ভ্যান গাড়ি করে দিয়েছে। তারেক একজন সংগ্রামী, সাহসী এবং ভালো মানুষ। সে তারেক মাঝে মাঝে আমাকে গাড়িতে করে আমার বাসায় পৌঁছে দেয়। তা আপনারা হয়তো ভাবছেন ক্রেডিট নেওয়ার জন্য বলছে, তা না, আমাদের বাসায় একই দিকে, তাই হয়তো বা অন্যদিকে হয়তো হলে দিত না। কারণ তারেক যদিও বয়সে অনেক কম, তার মধ্যে একটু পার্সোনালিটি আছে। কালকেই তো আমি সন্ধ্যায় ওকে হোয়াটসঅ্যাপে কল করলাম, মিটিং ছিল, কেটে দিল, পরে অবশ্য রিপ্লাই করেনি। তারেক একসময় আমাকে বলেছিল যে ভাই, আমি এত 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 হোয়াটসঅ্যাপ আসে, আমি ওগুলো দেখি না, আমার মিটিং টিটিং শেষ করে তারপরে দেখি। তাই বললাম যে না, এটা করা যাবে না, অ্যাজ এ পলিটিশিয়ান মাঝে মাঝে চেক আপ করতে হবে। তো সেই উদীয়মান নেতা তারেক, যার কথা বলছিলাম, তাকে আমি খুব অন্তর থেকে ভালোবাসি। নূরকেও আমি অন্তর থেকে ভালোবাসি, রাশেদকেও একটু কম ভালোবাসি তা না। রাশেদ কিন্তু একটু বুদ্ধিজীবী ক্লাসের, মানে নূর এবং তারেকের মতো ভিতরের প্যাচ কম তা না, রাশেদের ভিতরে প্যাচটা একটু বেশি, কিন্তু সেই প্যাচগুলো অন্যের ক্ষতি করার জন্য না, সেই প্যাচগুলো হচ্ছে ফিল্টার করার জন্য। তার বুদ্ধির পরিক্রমায় কোনো মানে ফিল্টারিং সিস্টেম আর কি, এটা ব্যক্তি বিশেষ এক এক রকম হয় আর কি। সেই জন্য রাশেদও আমার খুব প্রিয়। আরেকজন আছে ওখানে, আনিসুর রহমান মুন্না, সেও গণ অধিকার পরিষদের জিওপি কেন্দ্রীয় নেতা, যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত। তো আমরা একসাথে নাগরিক ঐক্য করতাম, মুন্না আর আমি। মুন্না আমাকে খুবই শ্রদ্ধা করে, সেজন্য আমি মুন্নার কথা বললাম। আর এদিকে আরেকটা নতুন রাজনৈতিক দল হয়েছে, সেটা হচ্ছে জনজোট। তো সম্ভবত জনজোটই, এটার হচ্ছে চেয়ারম্যান হচ্ছে মোজাম্মেল মিয়াজি। এই ছোটোখাটো মানুষ হলেও অত্যন্ত হৃদয়, বিগ হার্টেড মানুষ, দেখা হলেই খুব ভক্তি শ্রদ্ধা করে, এবং এটা আর্টিফিশিয়ালি করে কিনা আমি জানি না, অন্তর থেকেই হয়তো বা করে। কিন্তু আমিও তো দার্শনিক না, আমি অতটা বুঝি না। আমার এই যে তার পাশেই আমি অফিস নিয়েছি, একদম পদধূলি দিয়ে যায় নাই, কিন্তু আমি মোজাম্মেল মিয়াজির অফিসে বেশ 5-7 বার গিয়েছি। তো এই মোজাম্মেল মিয়াজি মানসিকভাবে, মন মানসিকতার দিক দিয়ে এত উন্নত, এত ভালো, এত সোবার, চিন্তাই করা যায় না। তার কানেক্টিভিটি ভালো, তার রাজনৈতিক দর্শন ভালো। তো এরা বর্তমান প্রজন্মের রাজনীতিবিদ, যারা আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এই নূর, রাশেদ, এই আনিসুর রহমান মুন্না, এই তারেক, ফারুক, এই যে মোজাম্মেল মিয়াজি, আরেকজনের কথা বলছি, সে হচ্ছে হানিফ বাংলাদেশি। আমাকে মানে আমার নাম বলতেই সে পাগল, এত ভালোবাসা। আমার নিজের মায়ের পেটের ছোট ভাই, যদিও ম্যান অফ নোয়াখালী। আপনারা জানেন নোয়াখালীর মানুষ একটু মানে ধর্মপরায়ণ হয়, নীতিবান, আদর্শবান হয়। সারা বাংলাদেশে সে কিন্তু এই ফেলানি হত্যা দিবস উপলক্ষে ফেলানির বাড়ি গিয়েছে, সারা বর্ডার ক্লিং এরিয়াতে সে কাফনের কাপড় জড়ানো প্রতীকী লাশ নিয়ে ছুটেছে বর্ডারে, জেলায় জেলায় গিয়েছে, বিভিন্ন জেলায় ডিসিদের কাছে স্মারকলিপি দিয়েছে, প্রচুর পরিশ্রম করেছে। একা গিয়েছে, তখন হয়তো বা ডাকলে 2-1 সাথে হতে যাইতো না কেউ, তখন ও পলিসি চেঞ্জ করছে যে ডাকলে যখন যাবেই না, খরচ টরচেরও ব্যাপার আছে, ও যদি তোর ডাক শুনে কেউ না চলে, তো একলাই চলো, না আসে তো একলাই চলো রে। হানিফ বাংলাদেশি সেই পলিসি অ্যাপ্লাই করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং এমনকি নির্বাচন কমিশনের প্রত্যেকটা জায়গায় সে নানান ইস্যু নিয়ে দৌড়াদৌড়ি করছে। এখন লাভ কী হয়েছে? তার একটা রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশ সমতা পার্টি। সে ইকুয়ালিটি করতে চায়, বাংলাদেশ সমতা পার্টি, এবং তার লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত চমৎকার। আমাদের পলিটিক্স ক্লাবের এবং অল পার্টি নিউজ সাপোর্ট এখানে সে নিয়মিত লেখে, পাঠায়। যদিও আমাদের এই পলিটিক্স ক্লাবে এবং অল পার্টি নিউজ সাপোর্টে সুযোগ থাকা সত্ত্বেও অনেকে পাঠায় না, কারণ অনেকে মাথার মধ্যে হিংসার বর্জ্য ভরা। আর এদের ফ্রি আপনার দলের প্রচার আপনি করবেন, আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেবো। এখানে অনেক মডারেটর আছে। যদিও আমি একটা পার্টির চেয়ারম্যান, যদিও আমি পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক, তবুও আমি পাশাপাশি কিছু সংবাদ মাধ্যমের কাজ করি, যেগুলো সম্পূর্ণ
অন্যান্য রাজনৈতিক দলের সুবিধার জন্য, প্রত্যেক দলের ভালো দিকগুলো যাতে প্রচার হয়। তো সেই জন্য সেটাতে আমি সবার জন্য সুযোগ করে দিয়েছি, এবং সেখানে হানিফ বাংলাদেশি মাঝে মাঝে পাঠায়। তো সেই হানিফ বাংলাদেশির কথা বলছে, সে হলো আগামী প্রজন্মের নেতা। কিন্তু আজকে নতুন নেতার পরিচয় হয়েছে, নাম সার্জিস। সে কিন্তু নেতা ছিল না, রাজনীতিবিদ ছিল না, কিন্তু এই 5ই আগস্টের ঘটনার রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে নেতা হয়েছে। কারণ এই ছাত্র জনতা, জনতা শব্দটা আমি বারবারই বলি, জনতা শব্দটা এখানে লাগানো হয়, পারলে ওরা ছাত্রই বলে, কিন্তু যেহেতু ছাত্র সঙ্গে আরও আম পাবলিক ছিল, রাজনীতিবিদরাও ছিল, ছেলে বুড়ো শিক্ষক ছিল, এবং আইনজীবীরা ছিল, কবি সাহিত্যিক ছিল, সবাই মিলে সবাইকে তো অ্যাড্রেস করা সম্ভব না। সেজন্য খুব কৌশলগতভাবে ছাত্র এবং সেই সঙ্গে জনতা লাগিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের 16 কোটি মানুষ, মূল ক্রেডিটটা আবার ছাত্ররা নিয়েছে। তারা রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঢুকেছে, তাদের কাউকে প্রতিনিধি করা আছে, তারা এখন বলতবিত আছে, এবং তারা স্পর্শকাতর কিছু মন্ত্রণালয়গুলো উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে তাদের মোটামুটি মানানসই হয়ে নেবার চেষ্টা করছে। কিন্তু তার বাইরে অবশ্য সার্জিস আছে, কিন্তু সার্জিস কিন্তু একরকম রাষ্ট্রযন্ত্রের বাইরে থেকেও ফুল পাওয়ার অ্যাপ্লাই করছে। কিন্তু শেষমেশ এই 31 ডিসেম্বর যে ঘোষণা দিল সার্জিসটা, কি হবে অধীর আগ্রহে আমরা তাকিয়ে আছি, কি ঘোষণা আসে। কিন্তু তখন সার্জিসের মুখে আমি যখন শুনলাম যে পুরো ঘটনার নেপথ্যে ছাত্র শিবির, তখন আমি আকাশ থেকে বললাম, আমি এর আগেও একবার বলছিলাম, আমি আকাশ থেকে বললাম যে দাদার কবরটা কোথায়, আর দাদি যায় কান্দে কোথায়। এখন ছাত্র শিবিরের প্রতি আমাদের ঘৃণা কিসের? কেউ হয়তো ছাত্র শিবিরকে ভালোবাসে, ছাত্র শিবির জামাতে ইসলামের ছাত্র সংগঠন, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো দলের কোনো অঙ্গ সংগঠন থাকা যাবে না। কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে কোনো আইন কানুন মানে? আমরাও তো মানি না। আমাদেরও তো অঙ্গ সংগঠন আছে। আমরা বলি যে ছাত্র গ্রিন, আমরা বলি শ্রমিক গ্রিন, আমরা বলি নারী গ্রিন, এগুলো সব সমমনা সংগঠন। অতএব নির্বাচন কমিশনের উচিত যে মান সম্মান থাকতে, মানে ওটাকে সংশোধন করা। কেউ যখন মানতেছে না, ছাত্রলীগ, ছাত্র দল, কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন থেকে বিরত নাই, তা ওইরকম একটা লাশের স্তূপ আইন নির্বাচন কমিশনের আইনের মধ্যে থাকবে কেন ভাই? কেউ যখন মানতেছে না, তাদের ওপেন করে দাও। মাঝে মাঝে শেখ হাসিনা ওই জন্য বলতো যে ছাত্রলীগ তো আমাদের কোনো সংগঠন না। মানে এটা একটা কৌশল। তো যাই হোক, সেই সার্জিস যখন এই কথা বলল যে ছাত্র শিবিরের নেপথ্যে ছিল, আমার তো মনে হয় যে 5ই আগস্টের পুরো আন্দোলনের মাহাত্ম্যটা হঠাৎ করে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেল। আপনারা হয়তো ভাবছেন ছাত্র শিবিরকে আমি ঘৃণা করি, তা না, আমি ছাত্র শিবিরকে ঘৃণা করি না। কিন্তু এই জিনিসটা যদি আগে মানুষ জানতো যে এটা জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের নেপথ্য শক্তিতে তৈরি হচ্ছে এই শক্তি, এত মানুষকে যাইতো? আমার তো বিশ্বাস হয় না। কারণ এই জন্য বিশ্বাস হয় না, এটা ছাত্র শিবির বা জামাত ইসলামের মধ্যে ঘৃণাবোধ থেকে না, ভোটের রেজাল্ট থেকে আমরা জানি যে এই দেশে 10%, 8%-এর বেশি ভোট জামাত ইসলাম পায় না। কেন পায় না? সবাই তো দায়ী টুপি আছে, মসজিদে দৌড়ায়, অনেকে নামাজ পড়ে, আমরাও পড়ি, আমরাও মুসলমান, ইসলাম ধর্মের মানুষ। যেহেতু যেখানে 90-92% মুসলমান, 90-92% মুসলমানের মানুষ, জামাত ইসলাম 8-10% ভোট পায়। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটু ধর্মের জায়গা ধর্ম আর রাজনীতির জায়গা রাজনীতি রেখে থাকতে চায়। অনেকে হয়তো যুক্তি দেখাবেন যে রাজনীতির মধ্যে ধর্ম থাকতে হবে, আমিও সেটা মানি। ধর্ম মানে যদি মনে করা হয় আদর্শ, ধর্ম মানে যদি মনে করা হয় ন্যায় নীতি, ধর্ম মানে যদি মনে করা হয় মানে গঠন, মানে কি বলে, নৈতিক মানবিক মূল্যবোধ। কিন্তু ধর্ম মানে যদি ধরে নেওয়া হয় যে ইসলাম, তাহলে সেখানে কিঞ্চিত ত্রুটি থেকে যাবে। এই জন্য যে বাংলাদেশে শুধু ইসলামের লোক বাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান, সব ধর্মের লোক যেহেতু বাস করে, সেহেতু বাংলাদেশটাকে যার যার ধর্ম তার কাছে রাখা উচিত। তার মানে এই না যে আপনি গোপনে নামাজ পড়বেন, তা না। আপনি জামাতেই নামাজ পড়েন, আপনি প্রকাশ্যেই নামাজের কথা বলেন, আপনি প্রকাশ্যেই ওয়াজ করেন,
ধর্মের কথা বলেন, বেহেশতের কথা বলেন, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা যদি ইসলামের নিয়ম অনুযায়ী করতে হয়, তাহলে সেই সেই রাষ্ট্রে অন্য ধর্মের যারা থাকে তারা কি করবে? তারা কি ইসলামের নিয়ম অনুযায়ী মানবে? তাহলে সেটা তো ইনজাস্টিস হয়ে যাবে। আপনি হয়তো বলতে পারেন, অনেকে হয়তো বলতে পারে যে আমাদের ইসলামের মধ্যে সকল ধর্মের লোককে সহাবস্থান করার আইন কানুন আছে। হ্যাঁ, তা তো ঠিকই আছে, যার কারণে হয়তো অন্যের ধর্ম পালন করবার রাইট দিতে হবে, এটা ইসলামের বাধ্যবাধকতা আছে। কিন্তু ইসলামের আলোকে রাষ্ট্র চালাতে গেলে যদি বলা হয় যে সবাইকে নামাজ পড়তে হবে, তাহলে তো তা সম্ভব না, কারণ সবাই তো আর মুসলমান না। সেজন্য কিছু জায়গায় আপনাকে ছাড় দিতে হবে। আপনি যদি পুরান ঢাকার আল রাজ্জাক হোটেলে, আপনারা সবাই জানেন যে রাজ্জাক হচ্ছে আল্লাহর নাম, আল রাজ্জাক একটা হোটেলের নাম। কিন্তু আশেপাশে ওই তাঁতিবাজার বা অন্যান্য হিন্দু অধ্যুষিত এলাকা থাকার কারণে আপনারা জানবেন যে আল রাজ্জাকে গরুর মাংস বিক্রি হয় না। যদি গরুর মাংস বিক্রি হয় তাহলে ওই হোটেলে কাস্টমার থাকবে না। কেন থাকবে না? কারণ যেহেতু ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা, বেশিরভাগই হিন্দু, তাহলে ওই ব্যবসায়ী হোটেল মালিকের ব্যবসা নষ্ট হয়ে যাবে, তারা কাস্টমার পাবে না। তাহলে তাদের অর্থনৈতিক কারণে, স্বার্থে তারা কিন্তু ওখানে গরু মাংস বেচে না, যাতে হিন্দুরাও যায় মুসলমানও যায়, কিন্তু গরুর মাংস নাই। তার মানে পুরো বিষয়টা হচ্ছে কমার্শিয়াল। আচ্ছা দেখেন, আমি এর আগেও বলেছি, কয়েক দশক আগে যখন এক্সিম ব্যাংক ফুল প্লেস সব শাখাগুলো ইসলামিক ব্যাংক করে ফেললো, তার আগে কিন্তু ফুল সব শাখা ইসলামিক ব্যাংক ছিল না। তখন কিন্তু একটা হিড়িক পড়ে গেলো ব্যাংকগুলোর মধ্যে, যে বাংলাদেশের 92% মুসলমান, তারা যদি আর সুদের ব্যাংকে, মানে কনভেনশনাল ব্যাংকে যদি টাকা না রাখে, ইসলামী ব্যাংকগুলোতে রাখে, তাহলে কি হবে অবস্থা? তখন ব্যাংকাররা, যারা ব্যাংকের মালিক, তারা চিন্তা করলো যে বাংলাদেশির সাইজ করার রাস্তা আমরা জানি। প্রত্যেক শাখাগুলো, বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশনে প্রত্যেক ব্যাংকগুলো একটি করে শাখা ইসলামী ব্যাংকিং করলো। আমি আজ থেকে 20 বছর আগের কথাই বলি, যেহেতু আমি 21 বছর ব্যাংকে ছিলাম, তাও 7-8 বছর আগে ব্যাংক ছেড়ে দিয়েছি। তো তখনকার খবর, যখন আমি 4টা ব্যাংকে কাজ করেছি, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। আমি যখন শাহজালাল ব্যাংকে আসলাম, তখন শাহজালাল ব্যাংক ছিল, তার কিছুদিন পরে শাহজালাল ইসলামী লাগাই দিল, শাহজালাল ইসলামী ব্যাংক। তারাও ব্যাংকের সাথে ইসলাম লাগাই দিল। তো গবেষণা করলাম আমি, ব্যাংকগুলো তারারও শাখার মধ্যে ইসলাম লাগাচ্ছে কেন? তারা কি আল্লাহ ভক্ত হয়ে গেল? তারা কি ব্যস্ত পাবার জন্য পাগল হয়ে গেল? ঘটনা তা না। ঘটনা হলো, তারা ধারণা করেছিল যে 92% ক্লায়েন্ট, দেশের 92%ই হলো মুসলমান ক্লায়েন্ট, তারা যদি অভ্যস্ত হয়ে যায় ইসলামী ব্যাংকে টাকা রাখার জন্য, তাহলে আমাদের ব্যাংকের আমানত কমে যাবে। তাই আমরা আমাদের ব্যাংকের নামের সাথে ইসলাম লাগাই দিলাম। আজকে যদি আমি হলফ করে বলতে পারি, আজকে যদি বাংলাদেশের 16 কোটি মানুষ, মতান্তরে 18 কোটি মানুষ ঘোষণা করে ইসলামিক দল ছাড়া দলই করবো না, তাহলে সবচেয়ে আগে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী ইসলামী লীগ বানায় ফেলত। বিশ্বাস করবেন? বিশ্বাস না করেন, আমার হাতে বটগাছ তৈরি হবে। এবং এই আওয়ামী লীগের নামের আগে কিন্তু মুসলিম লীগ ছিল। তারা একই স্বার্থে এই দলের নামের সঙ্গে মুসলিমকে কেটে আওয়ামী বসায় দিয়েছে। এবং এখন যদি এমন হতো, বাংলাদেশের 92% মুসলমানের দেশ, মুসলমানরা যদি ট্রেন্ড হতো যে আমরা ইসলামী ব্যাংক ছাড়া টাকা রাখবো না এবং ইসলামী নাম ছাড়া কোনো দলও করবো না, তাহলে আল্লাহর কসম বললাম, বাংলাদেশের প্রত্যেকটা দল চেষ্টা করত তার দলের আগে পিছে ইসলাম লাগাই দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে দিতে চায়, ইসলাম মানতে চায় না কেউ। বাংলাদেশের ব্যাংকগুলোতে এখনো সুদ খাওয়া হয়, সুদের টাকা এখনো খাওয়া হয়, অথচ কোরআন শরীফে লেখা আছে সুদ হারাম হারাম হারাম। কই ভাই, আপনি তো ঠিকই কোরআন শরীফ পড়েন, মসজিদে যান, কপালে দাগ বসিয়ে ফেলেছেন। 92% মুসলমানের অনেক 90%ই তারা নামাজ পড়ে, আমিও পড়ি, কিন্তু বাংলাদেশের মতো দেশে এতগুলো মুসলমান থাকা সত্ত্বেও, 92% মুসলমান থাকা সত্ত্বেও, বাংলাদেশের সুদের ব্যাংকগুলো কিভাবে থাকে? বাংলাদেশের সুদের ব্যাংকগুলো থাকতো না, একটিও থাকতো না, যদি বাংলাদেশের এই মানুষগুলো
যদি বলতো যে আমি সুদের ব্যাংকে টাকা রাখবো না। তারপরে আমি প্রথমেই বলছি বাংলাদেশের মানুষই খারাপ। আপনি শুধু ভারতের দোষ দিচ্ছেন তারেক, ভারত খারাপ, ভারত খারাপ, ভারত খারাপ, ভারত গুলি করে। ভারত তো আপনার বর্ডারে গুলি করে, ভারত তো অন্য কোনো বর্ডারে গুলি করে না। কারণ কি? আপনার পররাষ্ট্র নীতি খারাপ, আপনার দেশের মানুষ খারাপ। তাহলে 92% মুসলমান সুদের ব্যাংকে টাকা রাখে, তারা যদি কালকে ঘোষণা দেয় যে আমরা সুদের ব্যাংকে টাকা রাখবো না, সবগুলো ব্যাংক ইসলামী ব্যাংক হয়ে যাবে। জানেন সেই খবর? সবগুলো দল ইসলামিক নাম দিয়ে ফেলতো। এবং যখন এই যাকে আমরা ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলছি আওয়ামী লীগ, সবচেয়ে আগে আওয়ামী লীগ আওয়ামী ইসলামী লীগ বানায় ফেলতো। কিন্তু যখন এরা দেখছে যে এরা জায়েদ খানের লোক, যখন দেখছে এরা ওই যে তিশার হাজব্যান্ড কি নাম তার লোক, এরা 420 বানায় যেসব ছবি, সেসব ছবি দর্শক, এখন আবার 840 হয়েছে। এরা যে দেশের সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি আছে, দেশের মানুষ সুদের ব্যাংকে টাকা রাখে, যে দেশের মানুষ সকালে এক কথা বিকালে আর এক কথা বলে, যে দেশের মানুষ টাকা খেয়ে একজনের থেকে ভোট দেয় আর একজনের, যে দেশের মানুষ টাকা ছাড়া ভোটই দেয় না, সেই দেশে গণতন্ত্র ফলাইতে আইছেন। এদের একটু আগে সাকির বক্তব্য শুনছিলাম, গণতন্ত্র গণতন্ত্র। এই দেশে গণতন্ত্র চলবে না। এদেশের মানুষকে ভালো করার সিস্টেম আছে আমাদের কাছে, কিন্তু গ্রিন পার্টির কাছে নাই। গ্রিন পার্টির শিক্ষানবিশ এদেশের মানুষের কাছেই আছে, কিছু ভালো মানুষ আছে, তাদের কাছে আছে, সেগুলো থেকে আমরা সাকশন করার চেষ্টা করছি। সেজন্য বলছি যে এই দেশের মানুষ আগে স্বার্থ খোঁজে, জনপ্রিয়তা খোঁজে, খ্যাতি খোঁজে, যশ খোঁজে এবং ক্ষমতা খোঁজে। নির্লোভ মানুষ পাওয়া কঠিন, যারা নীরবে নিভৃতে গ্যালারিতে বসে থাকে এবং তারা এই ক্যামেরা দেখলে নেতা পাশে এরকম এরকম করে না। সেরকম কিছু মানুষ আছে, আপনারা খুঁজে বের করেন। আজকে বলতে চাচ্ছি যে এই যে ফেলানি দিবস আমরা চিৎকার চেঁচামেচি করছি, ভারতকে দোষারোপ করছি, আমাদের পররাষ্ট্র নীতি আগে ঠিক করতে হবে এবং আমাদের ভারতের সঙ্গে সংলাপ করতে হবে। সংঘাত না, সংলাপটা কি? বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্বটা কি? ভারতকে খোলামেলা বলতে হবে, দাদা মাথা তো মোটা, বুদ্ধি একটু কম। আপনার দেশের 60 কোটি মানুষ রাজপথে না, ফুটপাতে না, জঙ্গলে পায়খানা করে, মাঠে হাগে। বুদ্ধিশুদ্ধি একটু বাড়ান। বাংলাদেশ আপনার কোল জুড়ে একটি ফুটফুটে ছোট ভাই সন্তানের মতো, কিন্তু আপনার অধীনস্থ প্রভু না, আপনি তার প্রভু না, আপনার কোনো অধীনস্থ না, আপনার বন্ধু প্রতিম। বাংলাদেশে একটি পতাকা আছে, বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশকে সম্মান করতে শিখুন, আপনি যত বড় দেশ হন না কেন, এবং সেই বাংলাদেশের মর্যাদা দিন। বাংলাদেশের বর্ডারে মানুষ খুন করেন না। কারণ হচ্ছে যে এখানে আপনি একটা ভুল করছেন। বর্ডার কিলিং কেন করছেন? বাংলাদেশকে ভয় দেখার লাভ কি? বাংলাদেশ কি তোমার চেয়ে শক্তিশালী নাকি? বাংলাদেশের আত্মবিশ্বাস আছে অনেক, কিন্তু বাংলাদেশ তো অত বড় ইন্ডিয়ার মতো অত বড় দেশের মতো শক্তিশালী না। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে না, বাংলাদেশ আত্মবিশ্বাসী এইভাবেই যে বাংলাদেশের মানবাধিকার শক্তিশালী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাষ্ট্র তার তার অস্তিত্ব রক্ষা করে মানবাধিকার। জাতিসংঘের মানবাধিকারের কিছু ধারা আছে, পড়ে দেখে। কিন্তু গণতন্ত্রের ব্যাপারে আমার যে ওয়াজ এটি থাকবে যে গণতন্ত্র তখনই কার্যকর হবে আপনি ওদের লেবুর শরবত বলেন, চিনির শরবত বলেন, অত্যন্ত উপকারী। যে কোনো মানুষ ক্লান্ত টায়ার্ড রোদের মধ্যে আসলেন, তারা খাওয়াইলেন। কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য শরবত চলবে না, চিনির শরবত। বাংলাদেশের মানুষ হলো ডায়াবেটিসের রোগী, এখানে গণতন্ত্র চলবে না। এখানে বুদ্ধিমান, সৎ, যোগ্য, নির্লোভ মানুষের শাসন দরকার। তাদের সংখ্যা খুব কম। তাহলে আপনি গণতন্ত্রের বিচার করবেন কেন? যেখানে মোড়ে মোড়ে চোর, বাটপার, ধান্দাবাজ, অসৎ মানুষের ভরপুর, যেখানে একজনের ঠকায়, একজনের খাবার খেয়ে একজনের ঠকায়, একজনের দ্বারা উপকৃত হয়ে আরেকজনকে বদনাম করে, একজনের ঘাড়ে চড়ে একজনের ঘাড়ে পায়খানা করে। এই মানুষগুলোকে রাইট পথে আনতে হলে সিস্টেম চেঞ্জ করতে হবে। আজকে যেই মানুষটা গুলিস্তানে ঠেলাঠেলি করে বাসে ওঠে, সেই একই মানুষটা গুলশানে
ঢাকার চাকা বাসের ওখানে গিয়ে লাইন দিয়ে ওঠে, কারণ শুধু পরিবেশ। মানুষ কিন্তু একই, মানুষ একই, এই মানুষই, তার মানে মানুষের দোষ? জি না স্যার, এটা সিস্টেমের দোষ। তাহলে সিস্টেম পরিবর্তন করতে হবে। কারণ যেই মানুষটা গুলিস্তানে ধাক্কাধাক্কি করে বাসে ওঠে, ঠিক একই মানুষ গুলশানে যায় লাইন দিয়ে বাসে ওঠে কেন? এটা আপনাকে সায়েন্স দিয়ে বিচার করতে হবে, এটাকে আপনাকে চিন্তা করে ব্যাখ্যা করতে হবে। মাথা গরম করে ব্যাখ্যা করলে কাজ হবে না। তাই আমি নূরকে বলি, রাশেদকে বলি, ফারুককে বলি, তারেককে বলি, মোজাম্মেল মিয়াজিকে বলি, হানিফ বাংলাদেশিকে বলি, আগামী দিনের রাজনীতিবিদদের বলি, সার্জিসকে বলি, আর দুজনকে যে উপদেষ্টা পরিষদে দিতে হয়েছে তারা বুড়া হয়ে গেছে, তাদের কথা বাদ দিলাম। এই নতুন প্রজন্মের রাজনীতিবিদদেরকে বলি, আপনারা বিষোদ্গার না করে লালন করেন, ধৈর্য ধরেন, একে অপরের প্রশংসা করতে থাকেন। আমি যে তারেককে বলছিলাম যে ভাই আমার পাশেই, আপনার পাশেই আমার জামান টাওয়ারের পাশেই আমার অফিস, একটু পদধূলি দিয়ে যায়। তারেক বলছে যে আমি কি সময় পাবো? তা তুমি যদি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় মন্ত্রী হও, তুমি তো কঠিনকালের সময় হবে না। এটা হচ্ছে দায়িত্ব। আমি তোমার অফিসে 5 বার গেলাম, তুমি আমার এখানে 1 বার সময় পেলে না। এই যে আত্ম অহংকার, এটা থাকা চলবে না। তার মানে তারেকের আর আত্ম অহংকার আছে আমি তা বলছি না, আমি একটা উদাহরণস্বরূপ বলছি। আমি যে জাকপার, ওই যে আসাদ বাসায় দেখা হয়, বারংবার বলছি আসাদ ভাই আইসেন আইসেন। আসাদ ভাই অত্যন্ত ভালো মানুষ এবং সে 90-এর ছাত্র আন্দোলনের নেতা, সময় পেলে অবশ্যই আসবে। তারপরে যে ওখানে জাকপার ওই যে প্রধানের যে ছেলে, আমাদের আরেকজন প্রধান, তাকে অত্যন্ত, তার বক্তব্য আমার ভাল লাগে। হ্যাঁ, রাশেদ প্রধান মাঝে মাঝে ফলো করি। মোসাবিন শুমসেরের ছেলে আছে, আমার কাছে খুব ভালো লাগে। এরা আমাদের মতো বয়স, আমার 70-এ জন্ম, আমার বয়স 54, হয়তো কিছু কম বেশি হতে পারে, কিন্তু আমার ভালো লাগে যে এরা রাজনীতিতে আছে আমার বন্ধু প্রতিম। যদিও আমার সঙ্গে বন্ধুত্ব নেই, বন্ধু প্রতিম যাকে বলে। আরও কিছু কিছু নেতা আছে যারা বয়সে আমাদের কাছাকাছি, মানে তারেক, নূর, এদের থেকে আমরা যারা সিনিয়র আছি তাদের কথা বলছি। হ্যাঁ, আন্দালিব, পার্থ বলেন, যাই বলেন। তো মোটামুটি এই প্রজন্ম পর্যন্ত ঠিক আছে। আর যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো কিছুদিন অবসর নেবেন, কিছুদিন পর তাদের হয়তো রাজনীতি, তাদের দিক নির্দেশনা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তাদের ভবিষ্যৎ সাস্টেন করার তো সময় কমে গেছে এবং হায়াত মৌত বলা যায় না, কে কখন কতদিন বাঁচে। তবে মানে ঠিক একটা প্যারামিটার দিয়ে বিচার করা যায় যে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ যারা 60-70 বছর রাজনীতি করেন, তারা হয়তো পরবর্তী প্রজন্মের কাছে তাদের বুদ্ধি প্রজ্ঞা দিয়ে হস্তান্তর করে তারা চলে যাবেন। সেজন্য আমি মান্না, রব বা আরও সিনিয়র নেতৃবৃন্দের, মির্জা ফখরুল, এদের প্রসঙ্গ তুললাম না, আমি তুললাম এই প্রজন্মের এদেরকে। হ্যাঁ, তো যাই হোক, এই যে রাজনীতি, এই রাজনীতির ভবিষ্যৎ কি? এর মধ্যে আরেকজন আছে লায়ন নুরুজ্জামান হীরা, খুব বড় বড় কথা বলে। মাঝখানে অ্যাক্সিডেন্ট করেছে, বাসায় দেখতে গিয়েছিলাম, খুবই ডেডিকেটেড নেতা। হ্যাঁ, তাকেও আমি বলি যে একদম আক্রমণাত্মক ভঙ্গিতে না বলে একটু যুক্তিতর্ক দিয়ে সুন্দর করে কথার মারপাস দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার ভবিষ্যৎও আমি দেখতে পাচ্ছি উজ্জ্বল। লায়ন নুরুজ্জামান হীরা, যদিও উনি কোনো দলের প্রধান নন, উনি এনডিএমএ ছিলেন, তারপরে সেখান থেকে ভাসানী অনুসারী পরিষদে আছেন। ভাসানী অনুসারী পরিষদে আমিও ছিলাম, সেখানে আরও কিছু নেতৃবৃন্দ আছে। হাবিবুর রহমান, আমার স্নেহপ্রতিম ছোট ভাই, সেখানে ভালো করছেন। সেখান থেকে আবার রিজু ভাই চলে এসেছেন। রিজু ভাই একটু পাকনা, মানে সরি, আমি আমার কথা বক্তব্য ফেরত নিচ্ছি। মানে তার একটা বুদ্ধিতে পরিপক্ক, উনি একটু বয়োজ্যেষ্ঠ। উনি ভাসানী অনুসারী পরিষদ ছেড়ে দিয়ে এখন উনি গণ অধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছেন। অত্যন্ত বিচক্ষণ, জ্ঞানী এবং অনেক পুরনো দিনের ইতিহাস তুলে নিয়ে উনি বক্তব্য দেন এবং ওনার বক্তব্য আমরা শুনতেই থাকি, মানে শুনলে কোনো অতৃপ্তি হয় না। তো ওনার রাজনৈতিক ভবিষ্যৎ সম্বন্ধে আমি
অন্ধকারে আছি। ওনাকে বলছিলাম যে ভাই একটা রাজনৈতিক দল করতেন, তো উনি বললেন যে একটা মানে কি বলে ছাপার অযোগ্য একটা শব্দ ব্যবহার করে বললেন যে রাজনৈতিক দল করে কারা, মানে তারা ইত্যাদি ইত্যাদি। তার ওনার বক্তব্য হচ্ছে রাজনৈতিক দল করা যাবে না, কিন্তু রাজনৈতিক দলে থাকা যাবে। যেমন উনি নাগরিকত্ব করেছেন আমার সাথে বহু বছর আগে, তারপর উনি ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক মানে সদস্য সচিব ছিলেন, সেখান থেকে উনি এখন গণ অধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান। কিন্তু উনি রাজনৈতিক দল করার বিপক্ষে, উনি অন্যের বাসায় ডিম পাড়তে পছন্দ করেন। যদিও আমার সঙ্গে রিজু ভাইয়ের সম্পর্ক অত্যন্ত চমৎকার, সেজন্য আমি হয়তো একটু ডিম শব্দটা ব্যবহার করলাম, কিন্তু ওনার প্রজ্ঞা, ওনার বুদ্ধি বিবেচনায়, ওনার রাজনৈতিক চিন্তা, ওনার দর্শন যেটা আমাদের কাজে লাগবে। কিন্তু আমি ওনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এই জন্য বললাম যে উনি যদি রাজনৈতিক দল না করেন তাহলে হয়তো কোনো দলের সেকেন্ড ম্যান থার্ড ম্যান থাকবেন, কিছুদিন পর পর আবার বাসা পাল্টাবেন, তাহলে তার গ্রহণযোগ্যতা কমে যাবে। যদিও আমি অনেক বাসা পাল্টিয়েছি, আমি নাগরিকত্বে ছিলাম 5 বছর, ভাসানী ভাসানী অনুসারী পরিষদে ছিলাম 2 মাস, আমার গ্রিন পার্টি করছি 5, 6, 7 বছর। যাই হোক, এত বিস্তারিত বর্ণনা দেবার কিছু নেই, কারণ এখানে দর্শকের সংখ্যা কম। কারণ সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমত ষড়যন্ত্র আছে, আমার বক্তব্য অনেকের কাছে পৌঁছায় না। যদিও আমি সরকার বা কারোর কাছে কোনো অ্যালার্মের কোনো বিষয় না, তারপরেও কোনো কারণে কোনো না কোনো ভুল তথ্য যাবার কারণে আমাকে সিস্টেম করে রাখা হয়েছে, যার কারণে অনেকেই বলে ভাই আপনি কি বলেন ভাই, আমার তো এখানে ফেসবুকে আসে না, অনেকে পাই না, দেখতে পায় না, তা কি সেখানে দেখা যাবে। পরে শেয়ার টেয়ার করলে টুকটাক ধাক্কা ধুক্কু খেয়ে 2-1 জন হয়তো এখানে দেখে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একজন ইম্পর্টেন্ট ব্যক্তি না। ইম্পর্টেন্ট ব্যক্তি তারাই যারা কথা বিক্রি করে, তারা প্রতিশ্রুতি বিক্রি করে, এবং যারা অনেক কিছুর সঙ্গে চামচামি দালালি করে, এবং যারা লেজুর ভিত্তিক রাজনীতি করে, এবং যারা তেল মারতে পছন্দ করে, তারা হয়তো বা অনেক সময় প্রচার প্রসারে আসে, এবং যারা মিডিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আপনি জানেন যে মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক নাই বললেই চলে, আমাদের নিজেদেরই মিডিয়া আছে যেগুলো একটু প্রচার করি। তো সর্বশেষ কথা হচ্ছে, আমার আজকে ফেলানি দিবসের আলোচনায় অনেকগুলো বিষয় এখানে এনেছি, তার মধ্যে তো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের নাম আমি এখনো আনিনি, যারা একটু মাঝ বয়সী আর কি। আমি অল্প বয়সী যারা রাজনীতিতে পদার্পণ করেছে তাদের কারোর নাম উচ্চারণ করেছি। তার মধ্যে ডাক্তার মশিউর রহমান আছে, আমার গ্রিন পার্টির মহাসচিব, অত্যন্ত রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন, হয়তো উনি খুবই ইন্টেলেকচুয়ালি আধ্যাত্মিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডগুলি করে, আমাদের দিক নির্দেশনা দেয়। সোশ্যাল মিডিয়ায় বা অফলাইন বা অনলাইনে অতটা তাকে না দেখা গেলেও প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি ডাক্তার মশিউর রহমানের সঙ্গে আলোচনা করি, এবং উনি আমাকে সহযোগিতা করে, এবং উনি এক কথায় একজন বিশ্বস্ত মানুষ। আমাকে অনেকেই ছেড়ে যেতে পারেন, কিন্তু উনি কখনোই ছেড়ে যাননি। তবে সেটা সময়ের অপেক্ষায় থাকবে, ভবিষ্যৎ বলে দেবে। আমি মনে করি যে একটা পার্টির মহাসচিব হিসেবে তাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, এবং আরও বেশি প্রচার প্রসারে থাকতে হবে, এবং অনেক বেশি ত্যাগ স্বীকার করে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পেজ, গ্রুপ, সেগুলোতে লাইক, কমেন্ট এগুলো শেয়ার করতে হবে। যদিও অনেক বাধ্যবাধকতা থাকা এবং অনেক বিধিনিষেধ, অনেক কিছু উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাই আমাদের পারফরমেন্সগুলো ওইভাবে সবসময় পাওয়া যাবে তা ঠিক নয়। তো আপনারা যারা গ্রিন পার্টি করতে চান, এক্ষেত্রে আমাদের একটি স্লোগান হচ্ছে যে আপনি গ্রিন পার্টি করতে বাধ্য নন। কারণ গ্রিন পার্টি করবেন আপনি তখনই যখন আপনি পুরো বাংলাদেশের মানুষকে গ্রিন করতে চাইবেন। সেজন্য আমি গণতন্ত্রের প্রসঙ্গটা প্রথমেই এনেছিলাম, যে গণতন্ত্র সেই দেশের জন্য দরকার যে দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ সৎ এবং নির্লোভ ভালো মানুষ, সেখানে গণতন্ত্রটা কাজে লাগবে। আর যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ খারাপ, সেখানে গণতন্ত্রটা হিতে বিপরীত হবে। তাই আসেন আমাদের নৈতিক মানবিক মূল্যবোধের পরিবর্তন করার জন্য আমরা গবেষণা করি, এবং আমাদের পলিটিক্স ক্লাবে যোগ দিই, এবং আমার বক্তব্য মাঝে মাঝে আমি দিব, সেগুলো আপনারা শোনার চেষ্টা করবেন। ভালো লাগলে এবং না লাগলে দুভাবেই আপনারা কমেন্ট করতে পারেন। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য থাকবে যখন আপনারা না শুনবেন এবং না দেখবেন। না শুনলে বুঝবেন কি আমি কি বললাম, সেটা একটা বোঝার বিষয়। যদিও এটা আমি আবার আপলোড দিয়ে ডাউনলোড করে আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন। ফেলানি দিবসের এই দিবসে 7ই জানুয়ারি আমি ভারত সরকারকে
সবিনয় অনুরোধ করতে চাই যে সীমান্তে আর একটিও লাশ নয়। আপনার নিজের অস্তিত্ব রক্ষার্থে, আপনার নিজের আদর্শ রক্ষার্থে সীমান্তে আর একটিও লাশ নয়। বাংলাদেশের মতো একটি দেশকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিন এবং কোনো 2 নম্বরই চাল দিয়ে বাংলাদেশকে অধিগ্রহণ করার চেষ্টা করবেন না, বাংলাদেশের খবরদারি দাদাগিরি করার চেষ্টা করবেন না, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বাংলাদেশের অর্থনৈতিকভাবে কাবু কাহিল করে নিজেদের করায়ত্ত করার চেষ্টা করবেন না। এটা হবে আপনাদের ভুল ধারণা, এবং আপনাদেরকে যদি করেন তাহলে সেই জবাবটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিব এবং আমরা আপনাদেরকে সেভাবেই জবাবটা দিব। আপনাদের সঙ্গে আমার যুদ্ধ চিন্তা কখনোই নয়, কিন্তু একটি মানসিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ চলছে এবং সেটা চলবে। এবং ভবিষ্যতে যদি আপনারা আপনাদের ভ্রান্তি ভুল না ভাঙে তাহলে আপনাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে, এবং সেই জবাব দেওয়ার জন্যই আন্তর্জাতিক আদালতেই হই, আন্তর্জাতিক মানে জনসমর্থন বৃদ্ধি হোক, যেভাবে হোক করার চেষ্টা করা হবে, এবং সেটাই আমাদের এই বর্তমান প্রজন্মের নেতৃবৃন্দ করবে। আর এই নতুন প্রজন্মের ছাত্র আন্দোলনের নেতাদেরকে বলছি, সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করুন, নিজের থলেতে ঢুকানোর জন্য না। প্রত্যেক রাজনৈতিক দলের মানুষদেরকে ডাকেন এবং আলোচনা করেন, সংলাপ করেন, বাংলাদেশে একটি সংস্কারের মাধ্যমে খুব শিগগির একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করেন। কিন্তু মনে রাখবেন, নির্বাচন পদ্ধতির সংস্কার 100% করে নিতে হবে, নাহলে কালো টাকা পেশি শক্তিযুক্ত মানুষ যদি ক্ষমতায় আসে তাহলে যেই লাউ সেই কদু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।